প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। দেখো, লাইফে তোমরা যদি সাফল্য পেতে চাও তার কোনোদিনও কিন্তু শর্টকাট হয় না। শর্টকাট মানে তুমি ছোট্ট একটা পথ অবলম্বন করলে আর একদম সাফল্যের চূড়ায় উঠে গেলে, এটা কোনোদিনও হতে পারে না। তোমাকে কি করতে হবে? তোমাকে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। এই জিনিসটা পাওয়ার জন্য তুমি ব্যাকুল হয়ে যাচ্ছ, সেই জিনিসটা কিন্তু তুমি সহজে পাবে না। পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতেই হবে। তোমার কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে 10 কিলো একটা সোনার ব্যাগ, আর একটা 10,000 টাকা। দুটো পাশাপাশি রেখে দিয়ে বলা হলো তুমি একটা চয়েস করো, তুমি কোনটা তুলবে। তুমি নিশ্চয়ই জানো যে এই 10 কিলো সোনার যে মূল্য, এটা অনেক বেশি, তাই তো? এবং 10,000 টাকার মূল্য সেখানে কিছুই নয়। তুমি যদি সেই ভারীটা তুলতে যাও, তাহলে তোমাকে একটুখানি পরিশ্রম করতেই হবে। তুমি সেই সোনার 10 কেজি ব্যাগটা যদি তোলো, তাহলে তোমাকে একটু পরিশ্রম করতেই হচ্ছে। এগুলো আমি কেন বললাম? দেখো, এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2026, মাধ্যমিক এবং টেস্ট দুটোই। তো এগুলোও আমি কেন বললাম যে অনেকে আছে মাধ্যমিক পরীক্ষাতে 30ও পায়, আবার অনেকে আছে 95%ও পায়। 30%ও অনেকে মার্কস পায়, আবার 95%ও পায়। তাহলে এই যে 30% যে পেয়েছে, সে কি তাহলে পড়েনি? সে অবশ্যই পড়েছে। আর যে 95% পড়েছে, সেও পড়েছে, তাই তো? তাহলে দুজনেই পড়েছে, একজন কম একজন বেশি। তাহলে এইটা মাথায় ঢুকি নাও, সেই যখন তোমাকে পড়তেই হচ্ছে, তাহলে আমি কম পড়বো কেন? আমি বেশিই পড়বো। এই যে 95% মার্কস যারা পেয়েছে, তারা কোন লেভেলে যাবে? যদি ওইটাকেই তারা ধরে রাখতে পারে, তারা আরও হায়ার লেভেলে যাবে। বিভিন্ন সেক্টর বড় বড় যে অফিসার, আইপিএস, আইসিএস, এই সমস্ত যে ইউপিএসসির যে এক্সামগুলো, সেগুলো তারাতে ক্র্যাক করবে। আর যারা 30% পেয়েছে, তারা সোনার দোকান বা সোনার কাজ, জরির কাজ বা এই ধরনের কোনো হাতের কাজ শিখবে, বা ইলেকট্রনিক্স যে কোনো বা এই ধরনের কোনো কাজ শিখবে। যে 30% পেয়েছে সেও পড়েছে, আর যে 95% পেয়েছে সেও পড়েছে। যখন এইটা শুধু মাথায় ঢোকাও যে যখন আমাকে পড়তেই হচ্ছে, তাহলে আমি কম পড়বো কেন? আমি বেশি পড়বো। বেশি পড়লে যদি বেশি লাভবান হওয়া যায়, তাহলে আমি বেশি পড়বো। তাহলে বেশি ভারী জিনিসটা তুলতে যদি আমি বেশি লাভবান হই, তাহলে আমি ভারী জিনিসটাই তুলবো। তুমি কি 10,000 টাকাটা তুলবে? তুমি তো সোনার ব্যাগটাই তুলবে। চলো, অনেক কথা হয়ে গেল, তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করলাম। আজকে আমি মাধ্যমিক যে টেস্ট এবং মাধ্যমিক যে পরীক্ষা, তোমাদের যে ফাইনাল, তো সেই বিষয়ে আলোচনা করব। তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল। এখানেতে বাংলা ব্যাকরণ এবং বাংলা বিষয়ের, বাংলা টেস্ট বইয়ের 5 থেকে 10 অবধি বাংলা টেস্ট বইয়ের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি। আজকে আমি যে কারক চ্যাপ্টারটা পড়াচ্ছি, কারক চ্যাপ্টার পড়তে গেলে কি কি পড়তে হবে, এর আগের দিনে দুটো ভিডিওতে আমি মোটামুটি বলেছি। তো নির্দেশক বিভক্তি নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অকারক। তোমাদেরকে কারক পড়তে হলে অকারকও পড়তে হবে। আজকের বিষয় হচ্ছে অকারক। অকারক মানে কারক নয়। যদি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পড়ে যে কারক কথার অর্থ কী, কারক কর্তার অর্থ তোমরা লিখতে পারবে না সহজে। কিন্তু কারক কর্তার অর্থ হলো যে কার্য সম্পাদন করে, অর্থাৎ যে করে, তো তাকেই বলা হয় কারক। তো অকারক তাহলে কি? এই অকারক হলো যে তাহলে কাজ করে না, তাই তো? মানেটা তাই দাঁড়াচ্ছে, যে কাজ করে না, যে কাজ সম্পাদন করতে পারে না, সেইটাই হচ্ছে অকারক। তো সেটা কীরকম? একটা তো সিস্টেম আছে। কারক হলো বাক্যের মধ্যে বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের একটা সরাসরি সম্পর্ক আছে। রাম বনে ফুল পাড়ে, যেমন কে ফুলটা পাড়ছে? রাম ফুল পাড়ছে, তাই তো? তো রাম সরাসরি একটা কাজ করছে, তো সেখানেতে কর্তার সঙ্গে মানে বিশেষ্য পদের সঙ্গে ক্রিয়ার একটা সরাসরি সম্পর্ক থাকে। এবার বাক্য তো আর ক্রিয়াপদ আর কর্তা নিয়ে হয় না, বাক্যের মধ্যে আরও অন্যান্য পদ থাকে, এবং সেই অন্যান্য পদের ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে যখন সম্পর্ক গড়ে ওঠে, নিজেদের মধ্যে যখন একটা সম্বন্ধ তৈরি হয়, তখন তাকে অকারক বলে। এখানে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে হবে না, ঠিক আছে? ক্রিয়াপদের সঙ্গে না, বাক্যের মধ্যে আরও অন্যান্য পদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ,
সেটাকেই বলা হচ্ছে অকারক। ক্লিয়ার? এই অকারক আবার দুটি প্রকার। না, একটা হলো তোমার সম্বন্ধ পদ, আর দুই হলো সম্বোধন পদ। তাহলে অকারক হচ্ছে দুটো, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এই দুটো পরীক্ষার সময় বারবারই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে, কিন্তু তোমরা অনেক সময় ধরতে পারো না। তো মাধ্যমিক পরীক্ষায় দেখো, এখান থেকে প্রশ্ন আসুক আর নাই আসুক, তোমাদের কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো, এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত। কেননা এখান থেকেই, এই ছোটোখাটো জিনিস থেকেই দেখবে 2-1টা নাম্বার তোমাদের কমন চলে আসতে পারে, এবং বিগত বছরগুলোতে যেভাবে হয়েছে। বিন্দু বিন্দু মিলিয়েই সিন্ধু, তোমরা তো জানো সব কিছু। এবারে আসবো এই যে সম্বন্ধ পদ যদি সংজ্ঞা বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না। যদি বলি যে কোনো ব্যক্তি বা বস্তুর ওপর অধিকার থাকলে, মানে যেই পদটা দিয়ে অধিকারটা বোঝাবে সেই পদটাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। কি বললাম? কোনো ব্যক্তি বা বস্তুর ওপর কোনো অধিকার বোঝালে সেই পদটাকে বলা হয় সম্বন্ধ পদ। কিছু বুঝলে না? তাহলে এই দেখো, এখানে এবার যদি ক্লিয়ার করি, দেখো বিশেষ্য পদ, আমাদের তো অনেক পদ আছে, বিশেষ্য পদ বা সর্বনাম পদ। এই দুটো পদের সঙ্গেই এই দুটো পদ অন্য এই বিশেষ্য পদ এবং সর্বনাম পদ, বাক্যের মধ্যে অন্য বিশেষ্য পদ অন্য সর্বনাম পদের সঙ্গে যদি একটা সম্বন্ধ তৈরি করে, একটা যদি সম্পর্ক তৈরি করে, সেইটাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। আর এই সম্বন্ধ পদগুলো যে বিভক্তি, সেইগুলো কি বলতো? সম্বন্ধ পদের বিভক্তি এগুলো আমি বলে দিই, যে সম্বন্ধ পদের বিভক্তি সাধারণত কীরকম হয়? র হয়, এর হয়, এদের, এইগুলো হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। কারণ এই বিভক্তিগুলো দিয়ে একটা বিশেষ্য আর একটা বিশেষ্যর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। কীরকম? যদি বলি, দেখো গঙ্গার জল, কি লিখলাম? গঙ্গার জল। এখানে গঙ্গা একটা শব্দ, এটা হচ্ছে বিশেষ্য পদ, আর জল হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে বিশেষ্য পদ। এই দুটো বিশেষ্য পদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করেছে। কে সম্বন্ধ তৈরি করেছে? না, এই যে র বিভক্তিটা, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। জলটা কার? জলটা হচ্ছে গঙ্গার, আর কারো নয়। তাহলে এইখানে আমি যে প্রথমে যে সংজ্ঞাটা বলেছিলাম, দেখো কোনো ব্যক্তি বা বস্তু, এই গঙ্গা তো একটা বস্তু আর জলও একটা বস্তু, তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর ওপর অধিকার থাকবে, তাহলে এই জলটার ওপর অধিকারটা কার? অধিকারটা হচ্ছে গঙ্গার, না তো যমুনা, না ভাগীরথী, না অন্য কিছু। তাহলে জলটা একমাত্র, এই জলটা যদি গঙ্গার হয় তাহলে গঙ্গারই অধিকার থাকবে, এটাকে যমুনার জল বলবে না বা ভাগীরথীর জল বলবে না। তাহলে এই যে অধিকারটা ফলানো হচ্ছে কোন বিভক্তিযুক্ত হয়ে? এই র বিভক্তিযুক্ত হয়ে। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম যে সম্বন্ধ পদের বিভক্তিগুলো হলো র, এর, এদের, এই রকম। যদি বলি যে চাঁদের কণা, অর্থাৎ চাঁদের ক্ষুদ্রতম একটা টুকরোকে বলা হয় চাঁদের কণা, তাই তো? সেই কণাটার ওপর অধিকার একমাত্র কিন্তু চাঁদেরই আছে, অন্য কোনো গ্রহের নয়। চাঁদ তো একটা উপগ্রহ, অন্য কোনো গ্রহ বা উপগ্রহের নয়, চাঁদেরই আছে। এই কণার সঙ্গে চাঁদ, এই দুটোর মধ্যে একটা অভেদ সম্পর্ক গড়ে তুলছে। যখন একটা সম্পর্ক গড়ে তুলছে তখন এখানেতে এই র বিভক্তিটা চলে আসছে। বোঝা গেল? তাহলে সম্বন্ধ পদরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এই সম্বন্ধ পদের অনেকগুলো আবার ভাগ আছে। কীরকম ভাগ? এই যে কারকের যে বিভাগগুলো আছে না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান, অধিকরণ কারক, এই যে ভাগগুলো, এই ভাগ অনুযায়ী কিন্তু সম্বন্ধ পদের ভাগ আছে। সেগুলো কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো এখানে দুটো বাক্য আছে, গোপালের কাকা এই বইটা এনেছে। গোপালের কাকা, তাহলে বইটা কে এনেছে? না, গোপালের কাকা। তাহলে এই যে গোপালের কাকা বইটা এনেছে, এটা গোপালের কাকা নিশ্চয়ই কর্তা। গোপালের কাকা এটা হচ্ছে কর্তা, তাহলে কর্তৃকারক হিসাবে ব্যবহার করা যায়, কিন্তু কর্তৃকারক এটা হবে না, কারণ এখানে র যুক্ত আছে, র বিভক্তি
যুক্ত আছে, সেই জন্য এটা সম্বন্ধ পদ হবে। এটা কীরকম সম্বন্ধ পদ হবে? যেটা এটা কর্তৃ সম্বন্ধীয়, যেহেতু কর্তৃ সম্বন্ধীয় সেই জন্য এটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ পদ। কি হবে এটা? কর্তৃ সম্বন্ধ। এটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। যেমন আমার বই কোথায় রেখেছো? কার বই? না আমার বই। আমার বই কোথায় রেখেছো? তাহলে আমার বই, এই আমার বইটাও হচ্ছে কর্তৃ সম্বন্ধ। ক্লিয়ার হয়েছে? এবারে কর্ম সম্বন্ধ। কর্ম সম্বন্ধটা কি? মাস্টারমশাই দরিদ্রের সেবা করে তৃপ্তি পান। মাস্টারমশাই কি করে তৃপ্তি পান? না দরিদ্রের সেবা। কি করে তৃপ্তি পান? কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় তোমরা জানো? তাহলে এখানে কর্মকারক তো হবে না, যেহেতু দরিদ্রের আছে, র আছে, তাহলে এইটা কর্ম সম্বন্ধীয় হবে। কর্ম সম্বন্ধ, এটা হচ্ছে কর্ম সম্বন্ধ পদ। সন্ধ্যেবেলা পূজার বাজনা বাজছে। সন্ধ্যেবেলা পূজার বাজনা বাজছে। তাহলে কিসের জন্য বাজনাটা বাজছে? না পূজার জন্য বাজনাটা বাজছে। তাহলে এখানে পূজার জন্য বাজনা, পূজার বাজনা মানে হচ্ছে পূজার জন্য যে বাজনা, সেটাকেই বলা হচ্ছে পূজার বাজনা। তাহলে এই যে জন্য, হেতু, এইগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন নিমিত্তকারক হয়। তাহলে এটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ হবে, তাই তো? এটা হচ্ছে এটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। তুলির টানে কি অপূর্ব ছবি আঁকলেন। তুলির টানে কি অপূর্ব ছবি আঁকলেন। কিসের টানে? না তুলির টানে। এটা বললে পারে হবে না। তাহলে তুলির টানের দ্বারা, এটা একটা তো উপকরণ, তাহলে তুলির টানের দ্বারা ছবিটা আঁকা হয়েছে। তাহলে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে কি হবে? করণ কারক। তাহলে এটা হচ্ছে করণ সম্বন্ধ। দ্বারা দিয়া কর্তৃক, লাঠির দ্বারা সাপটা মারা হলো, কলমের দ্বারা লেখা হলো, তাহলে এই যে হয় এইগুলো দ্বারা দিয়া কর্তৃক দিয়ে, এগুলো তো করণ কারক হয়। তাহলে করণ কারক হলে বিশেষ করে এইগুলোতে উপকরণটা বেশিরভাগ থাকে। তাহলে করণ কারক হলে পরে এটা করণ সম্বন্ধ হবে। করণ কারক তো হবে না, যেহেতু র এর মানে যুক্ত আছে, বিভক্তি যুক্ত আছে। সব থেকে বড় কথা, এই সম্বন্ধ পদের চেনার মূল লক্ষ্যই হচ্ছে র এর এই দুটো বিভক্তি কিন্তু যুক্ত থাকবেই থাকবে। এইগুলো দেখে তোমরা কিন্তু সম্বন্ধপদ চিনতে পারবে। দেখো এই দুটো বাক্য দেখো, তার কথার বিরাম ছিল না। অর্থাৎ সে কথা বলেই যাচ্ছে, তার কথা থেকে কোনো মানে অব্যাহতি নেই, সে কন্টিনিউ কথা বলে যাচ্ছে, তার কথা থেকে কোনো বিরাম নেই। কথা হইতে বিরাম নেই। তাহলে হইতে থেকে হলে পারে হচ্ছে কি হয়? অপাদান হয়, তো অপাদান হয়। তাহলে এইটা অপাদান সম্বন্ধ হবে। ছিল না। পরের বাক্যটা দেখো, সন্ধ্যার বাতাস ধীরে ধীরে বইছে। সন্ধ্যার বাতাস, এখানে একটা সময়ের উল্লেখ করে দিয়েছে। সময়ের যেহেতু উল্লেখ আছে, তাহলে এইটা হচ্ছে অধিকরণ হবে। কালাধিকরণ তোমরা যদি পড়ে থাকো তাহলে ভালো বুঝতে পারবে, আর যদি না পড়ে থাকো তাহলে আমি কিন্তু পরবর্তীকালে ওই অধিকরণ কারকের যে কালাধিকরণ বা অপাদান কারক, এই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো সন্ধ্যার বাতাস, এটা কোন সময়কার বাতাস? না সন্ধ্যার বাতাস। সেই জন্য এটা আর চোখ কান বুঝে তোমরা বলে দিবে যেটা অধিকরণ, অধিকরণ সম্বন্ধ। তাহলে এই যে কারকের যে 6টি ভাগ আছে, সেই কারক অনুযায়ী কিন্তু সম্বন্ধ পদের ভাগ আছে। দেখে মনে হবে যে এটা কর্তৃকারক হবে, দেখে মনে হবে কর্মকারক হবে, কিন্তু তোমরা এইটাও দেখবে যে এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত আছে কি না। যদি র এর এই জাতীয় বিভক্তি যুক্ত থাকে তাহলে কিন্তু ওই কর্তৃকারক, কর্মকারক, করণকারক এইসব কিছু হবে না, একবারে সম্বন্ধ পদ হয়ে যাবে। কি সম্বন্ধ? সেটা তোমার যদি যখন মনে হবে যে এটা কর্মকারক হবে, আবার দেখবে যে র এর এই বিভক্তি যুক্ত আছে, তখন সেটা কর্ম সম্বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সম্বন্ধ পদ আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসি সম্বোধন পদ। সম্বোধন পদটার সঙ্গে জড়িত আছে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, এই জাতীয় মানে কি বলবো, এই জাতীয় আবেগগুলো সম্বোধন পদের সঙ্গে যুক্ত আছে। তো এই সম্বোধন পদরা মানেই হচ্ছে আহ্বান করা, সম্বোধন করে কাউকে কিছু বলা, অর্থাৎ কাউকে কিছু সম্বোধন করে বলা মানে কাউকে আহ্বান করে বলা। সেই আহ্বান সূচক যে শব্দটা ব্যবহার হয়, যে বর্ণটা ব্যবহার হয়, সেটাকেই বলা হচ্ছে সম্বোধন পদ। সেটা কি রকম? তাকে আগে প্রথমে উদাহরণ দিই। হে ভগবান তুমি কি করলে। এই যে ভগবানকে ডেকে কিছু বলা, হে ভগবান তুমি কি করলে, তাহলে ভগবানকে কিভাবে ডাকা হচ্ছে? হে, হে বলে একটা সম্বোধন করা হচ্ছে। হেটা হচ্ছে সম্বোধন পদ। আর এইটা সবসময় এর একটা চেনার গোপন ট্রিক্স আছে, সেটা আমি একটু পরেই বলছি।
তোমরা আগে উদাহরণগুলো দেখতে থাকো। বন্ধুগণ এখনই চলে এসো, এইটাই উপযুক্ত সময়। বন্ধুগণ এখনই চলে এসো, এইটাই উপযুক্ত সময়। সেটা আমি আর লিখছি না। এই যে বন্ধুগণ বলে কাউকে সম্বোধন করা হচ্ছে, বা ভক্তগণ বা ভক্তবৃন্দ, তোমরা শান্ত হয়ে বসো, এই যে এইভাবে যখন কাউকে বা কাদেরকে সম্বোধন করে বলা হয়, তখন সেটাকে বলা হয় সম্বোধন পদ। অ্যাকচুয়ালি এটা একটা আহ্বান সূচক শব্দ। তোমাদের পরীক্ষায় অনেক সময় এটা পরীক্ষায় এসে যায় যে সম্বোধন কথার অর্থ কী। সম্বোধন কথার অর্থ হচ্ছে আহ্বান। তো এইটাও অনেক সময় পরীক্ষায় এসেছে। সম্বোধন পদ চিনবে কি করে? সম্বোধন পদেরও কিন্তু বিভক্তি আছে। সম্বোধন পদ চিনার, সম্বোধন পদের সঙ্গে বিভক্তি আছে, রা আছে, রা যুক্ত হতে পারে, টা যুক্ত হতে পারে। সম্বোধন পদের বিভক্তি কি না, রা, টা, গুলো বা টি, এই জাতীয় শব্দ কিন্তু, এই জাতীয় বিভক্তি বা এইগুলোকে বলা হয় নির্দেশক। এই নির্দেশক কিন্তু ব্যবহৃত হয় সম্বোধন পদ হিসাবে। কীরকম? ছেলেরা বাইরে কেউ দাঁড়িয়ে থেকো না, সবাই শ্রেণীকক্ষের মধ্যে চলে এসো। এই যে ছেলেরা, ছেলেরা বলে যখন কোনো শিক্ষক মহাশয় সম্বোধন করে বলছে ছেলেরা, এ মেয়েটা এইদিকে আয়, এই মেয়েটা এইদিকে আয়। তো এই যে এই মেয়েটা, টা দিয়েও টা নির্দেশক ব্যবহার করে সম্বোধন পদ করা যায়। তারপরে হে আছে, মহাশয় আছে, বৃন্দ আছে, গণ আছে, এইগুলো, এই সমস্ত জাতীয় নির্দেশক যুক্ত করা হয়। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সম্বোধন পদ হিসাবে ব্যবহার করা হয়। এবার দেখো এর কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বলি। সম্বোধন পদ সাধারণত বিভক্তি শূন্য হয়। সম্বোধন পদ সাধারণত বিভক্তি শূন্য হয়, মাথায় এটা ঢুকিয়ে নাও। এরপরে কিছু কিছু ক্ষেত্রে এই যে বললাম যে নির্দেশক, এই যে রা, টা, গুলো, এই জাতীয় কিছু নির্দেশক যুক্ত করে, শব্দের পরে যুক্ত করে সম্বোধন পদ হিসাবে সেটা ব্যবহার করা হয়। আর সম্বোধন পদের পরে কি চিহ্ন থাকে? একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে আর কমা থাকে। বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে, আবার কমা থাকতে পারে। এটা বাক্যের আগেও হবে, বসতে পারে, আবার বাক্যের মধ্যেও বসতে পারে সম্বন্ধ পদ। আশা করি আর ভুল হবে না। ছোট ছোট করে তোমরা শিখতে থাকো এই সম্বন্ধ পদ। এরপরে তোমরা এরপরে কারকের যে ইম্পর্টেন্ট দু একটা যে বিভাগ আছে, যেমন কর্তার ক্ষেত্রে আছে, কর্তা কত রকমভাবে হতে পারে, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, তারপরে তোমার ব্যতিহার কর্তা, কর্তা বিপসা, এইগুলো যে সমস্ত ভাগ আছে, তো সমধাতুজ কর্তা এইগুলো, এবং অধিকরণ কারকের যে কালাধিকরণটা খুবই ইম্পর্টেন্ট। কালাধিকরণটা তোমরা অবশ্যই পড়ে রাখবে। আমি চেষ্টা করছি এই জাতীয় দু একটা ভিডিও আরও নিয়ে আসার। এরপরে পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব। তো কারক সম্বন্ধে যেরকম টাইপের প্রশ্ন আসে, সেই টাইপের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি এই ক্লাসগুলোতে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো, এবং তুমি যদি উপকার পেয়ে থাকো, তুমি যদি চাও তোমার একটা ফ্রেন্ড, বন্ধু, সেও একটু উপকার পাক, তাহলে কিন্তু তাদের সাথে শেয়ার করে নিও। শেয়ার করে গ্রুপ স্টাডি করে তোমরা যত নিজেদের মধ্যে আলোচনা করবে, ততই যে কোনো টপিক, যে কোনো বিষয়, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে বলছি না, যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি নিজেদের মধ্যে আলোচনা করো, গ্রুপ স্টাডি বলে এগুলোকে, তাহলে কিন্তু তার যে গভীরতা, সেইটা কিন্তু তোমাদের মধ্যে বাড়বে এবং নলেজটা আরও বাড়বে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।